নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আপনাদের স্বাগত জানাই। আমি অনিকেত। দ্য স্টোরি রিপাবলিকের গল্পগুলি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। সেই সঙ্গে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং গল্পগুলিকে লাইক করুন। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প নিমাই ভট্টাচার্যের লেখা অবিশ্বাস্য। শনিবারের বারবেলায় বেরুতে অনেকেই বারণ করেছিল, কিন্তু সকলের কথা অগ্রাহ্য করে বড় বাজার থেকে কেনাকাটা সেরে যখন শিয়ালদা স্টেশনে পৌঁছলাম, তখন আর মাত্র 5-7 মিনিট বাকি আছে গাড়ি ছাড়তে। তাই তাড়াতাড়ি বোলপুরের একটি টিকিট কিনে দৌড়লাম। সেখানে গয়া প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। কুলি দুজন সব মালপত্র বাঙ্কের ওপর গুছিয়ে রেখে তাদের প্রাপ্য বুঝে নিয়ে চলে গেল। ট্রেন ধরার তাগিদে খেয়ালই হয়নি। যখন খেয়াল হলো তখন ট্রেন ছাড়ার ঘন্টা দিয়ে দিয়েছে। একটা বড় বগিতে একমাত্র যাত্রী বলতে আমি। মনটা খারাপ হয়ে গেল। মনে হলো চুরি, রাহাজানি ও ছিনতাইয়ের জন্য এই গাড়িটার যথেষ্ট নাম ডাক আছে। একটা মাত্র আলো শিবরাত্রির সলতের মতো জ্বলছে। সারা বগিটার মধ্যে যেন একটা আলো আঁধারির খেলা চলছে। নিজেকে কিরকম অসহায় মনে হতে লাগলো। দুর্গা নাম স্মরণ করে সাহসে ভর করে দরজার ছিটকিনিগুলো লাগিয়ে দিয়ে মালপত্রগুলো গোছগাছ করে বসে পড়লাম। গাড়ি চলতে শুরু করেছে। চিন্তা করছিলাম ছেলে মেয়ে ও স্ত্রীর কথা। এখন তারা কি করছে? আর এই সব ঝামেলা আমার মাথার ওপর চাপিয়ে দেওয়ার জন্য মনে মনে স্ত্রীকে খুব গালিগালাজ করছিলাম। আমি যেখানটায় বসেছিলাম সেখান থেকে ওপাশের বাথরুমটা পরিষ্কার দেখা যায়। এক মনে চিন্তা করছি, ঠিক সেই সময় বোলপুরের কিঙ্করবাবু বাথরুম থেকে হাসতে হাসতে বেরিয়ে আমারই সামনে এসে বসে পড়লেন। কিঙ্করবাবুকে দেখা মাত্র কেমন যেন হতবাক হয়ে গিয়েছিলাম। দরজা তো ভেতর থেকে বন্ধ, তবে এই চলতি গাড়িতে এলেন কেমন করে? এই সব যখন চিন্তা করছি, কিঙ্করবাবুই তার সমাধান করে দিলেন। বললেন, ভাইয়ার কি শ্বশুরালয়ে যাওয়া হচ্ছে? আগে হ্যাঁ, কিন্তু আপনি? আর জিজ্ঞাসা করতে হলো না। উনিই বললেন, জানি ভায়া, তোমার মনের মধ্যে এই প্রশ্নটাই তোলপাড় করে তুলেছে। আরে ভায়া, তুমি আসবার একটু আগেই বাথরুমে গিয়েছিলাম। কদিন ধরে পেটটা বড্ড গোলমাল শুরু করেছে। তা তোমাকে দেখতে পাবো আমিও আশা করিনি। যাক, ভালোই হয়েছে ভায়া তোমাকে পেয়ে। বেশ গল্প করতে করতে যাওয়া যাবে, কি বলো? যুক্তিটা মনে মনে মেনে নিলাম। জিজ্ঞাসা করলাম, তা আপনি হঠাৎ এ সময় এখানে? আপনি তো কোথাও একটা বার হন না শুনেছি। আর বলো কেন ভায়া, আত্মীয় স্বজনে ভর্তি বাড়ি যেন গম গম করছে। তা সত্ত্বেও বড় বৌমার জন্য মনটা খারাপ হওয়ায় বাধ্য হয়ে সবাইকে রেখে বেলা 2টোর সময় বাড়ি থেকে বেরিয়ে পড়ি। শিবপুরে এসে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা হব। এসেই শুনি বৌমার একটি পুত্র সন্তান হয়েছে ঠিক বেলা 2টোর সময়। তাই আর দেরি না করে এই রাত্রের ট্রেনে যাওয়াই ঠিক করে সেই শুভ সংবাদ বয়ে নিয়ে চলেছি। তুমি তো জানো, বড় ভাগ্নের বিয়ে আমি নিজে দেখে দিয়েছি। বড় বৌমা আমার ঘরের লক্ষ্মী, আমি কি না এসে থাকতে পারি? এতগুলো কথা একসঙ্গে বলে একটা বিড়ি ধরিয়ে চুপচাপ টানতে লাগলেন। আজ যেন কিঙ্করবাবুকে কেমন কেমন মনে হতে লাগলো। দেখে মনে হয় ওর যথা সর্বস্ব কেউ বোধহয় চুরি করে নিয়ে গিয়েছে। চুলগুলো কেমন এলোমেলো, চোখ দুটো যেন কোটরের মধ্যে ঢুকে আগুনের ভাঁটার মতো জ্বলছে। গলার স্বরটাও কেমন ক্ষীণ শোনাচ্ছে। মনে হচ্ছে বহু দূর থেকে কে যেন কথা বলছে। সে চেহারায় সেই সুন্দরতাও আর নেই। মনে হয় সারা শরীরকে যেন ঝলসে দিয়েছে। কাপড়টা ছেঁড়া, এক পা ধুলো ভর্তি। আজকের কিঙ্করবাবু আর সেদিনের কিঙ্করবাবুর আকাশ পাতাল তফাৎ। অথচ বোলপুরে একে চেনে না এমন লোক বোধহয় খুব কমই আছে। বিরাট অবস্থা। নিজের ছেলে মেয়ে বলতে কেউ নেই। ওই ভাগ্নে দুজনকে নিজের কাছে রেখে মানুষ করেছেন, তাদের বিয়ে থা দিয়েছেন। এখন তারাই এনার সব। তারাই এনার ব্যবসাপত্তর, জমি জমা সব দেখাশোনা করে। শখের মধ্যে যার দুবেলা ইস্ত্রি করা জামা কাপড় না হলে চলে না, সে কিনা এই ছেঁড়া পোশাকে আমারই সামনে এই অবস্থায় ট্রেনে যাচ্ছে। কিন্তু কেন? হঠাৎই কিঙ্করবাবু বললেন, ভায়া তো অনেক রকম বাজার করেছো দেখছি। তা গীতার বিয়ে তাহলে বেশ ভালোভাবেই হচ্ছে? বললাম, সবই আপনাদের আশীর্বাদ।
আমাদের আশীর্বাদ তো সবসময় আছে ভায়া। তার ছেলেটি বেশ ভালোই, যেমন সুন্দর চেহারা তেমনি সুন্দর মন, সর্বদাই হাসি খুশি। জানো ভায়া, একবার জিজ্ঞেস করেছিলাম, আরে বিয়েতে কি পাচ্ছিস? তাতে কি বললে জানো? বললে কি হবে ওই সামান্য যৌতুক নিয়ে? যাকে নিয়ে সারা জীবন ঘর করতে হবে তার মধ্যে ওই সামান্য যৌতুক সব সময় মনে করিয়ে দেবে নিজের অক্ষমতা। তাই বলে দিয়েছি আমার কোনো দাবি নেই। আর ভাবো তো, এইরকম চিন্তা যদি সব ছেলে মেয়েদের মধ্যে থাকতো তাহলে আর মেয়ের বাপেরা সর্বশান্ত হতো না। লোভকে কতখানি দমন করতে পারলে এই ধরনের কথা বলা যায়। তাই আশীর্বাদ করছি ভায়া, ওদের বিয়ে সার্থক হোক, ওরা সুখী হোক। প্রসঙ্গটা পাল্টে হঠাৎ বলে উঠলেন, ভায়া, আমার এই ঘড়িটা ও টাকাগুলো তোমার ওই তরকারির বস্তাটার মধ্যে ঢুকিয়ে রাখো তো। শুনেছি এই ট্রেনটা ভালো না। একটা কাগজে মুড়ে গোটা কতক টাকা এবং ঘড়ি এটা আমার হাতে দিলেন। যুক্তিটা ভালোই মনে করে আমিও আমার ঘড়ি, আংটি ও কিছু টাকা একটা রুমালে বেঁধে তরকারির বস্তার মাঝামাঝি জায়গায় রেখে দিলাম। কিঙ্করবাবুর উপস্থিতিটা আমার খুব অস্বস্তি লাগছিল, তাই বারবার বগিটার ওপাশে গিয়ে ধূমপান করতে হচ্ছিল। কিঙ্করবাবু বোধহয় আমার মনের কথাটা টের পেয়েছিলেন, তাই একটা বিড়ি ধরিয়ে আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি ইতস্তত করছি দেখে হাসতে হাসতে বললেন, ভায়া, ছেলেরা বড় হলে তাকে ঠিক বন্ধুর মতো করে নিতে হয়, এতে লজ্জা পাওয়ার কিছু নেই, অসংকোচে ধরিয়ে ফেলো। আমিও আর দ্বিরুক্তি না করে বিড়িটা সদ্গতি করলাম। কিঙ্করবাবু চোখ বুজে বিড়ি টেনে চলেছেন দেখে আমিও জানলার বাইরে দূরে, বহু দূরে ঘুমন্ত গ্রামগুলির দিকে তাকিয়ে হারিয়ে যাই কোনো এক অজানা স্বপ্নপুরীর উদ্দেশ্যে। তাকিয়ে থাকি জ্যোৎস্নায় স্নাত মাঠ, ঘাট, বন প্রান্তরের দিকে। সম্ভবত আজ পূর্ণিমা। পূর্ণিমার পূর্ণ আলোয় সারা পৃথিবী যেন অবগাহন স্নান করছে। ঠিক যেন একটা স্বপ্ন লোকের ভেতর দিয়ে ছুটে চলেছে আমাদের যন্ত্রদানব। এই দানবটার গর্জনে আকাশ বাতাস কেঁপে উঠছে। সেই ভয়ে শিশুরা সব মায়ের বুকে মুখ লুকিয়ে চুপটি করে শুয়ে আছে। গাছগুলো সব ভয়ে পিছন দিকে ছুটে পালাচ্ছে। তারই মধ্যে দিয়ে দানবটা গর্জন করতে করতে ছুটে চলেছে সামনের দিকে। আরো একজন সমান তালে ছুটে চলেছে তার হাসি মুখ নিয়ে। দেখে মনে হয় দুজনেরই চলার শেষ নেই। হঠাৎ কল্পলোক থেকে ফিরে এলাম পাশ দিয়ে চলে যাওয়া বিকট আর এক দানবের গর্জনের আওয়াজে। ঘুরে দেখি কিঙ্করবাবু চোখ দুটো খোলা রেখে মুখটা হাঁ করে ঘুমোচ্ছেন, যেন একটা মরা মানুষকে কেউ বসিয়ে রেখে দিয়েছে। বগির ভেতর অল্প আলোয় কিঙ্করবাবুর মুখটা দেখে বেশ ভয় ভয় করতে লাগলো। আবার একটা সিগারেট ধরিয়ে বাইরের দিকে তাকিয়ে বসে রইলাম। রাত 11টা হবে, এইবার গাড়ি ব্যান্ডেলে পৌঁছবে। নানান ধরনের চিন্তার মধ্যে দিয়ে একসময় খেয়াল হলো গাড়ি প্ল্যাটফর্মে ঢুকছে। কিঙ্করবাবু সেইভাবেই ঘুমিয়ে আছেন। জানলা দিয়ে মুখ বাড়িয়ে একটা চাওয়ালাকে ডেকে দুভার চা নিয়ে কিঙ্করবাবুকে ডেকে তুললাম। চা খেতে খেতে দুজনে গল্প করতে থাকি। একসময় কিঙ্করবাবুই বললেন, ভায়া, এবার তুমি একটু গড়াগড়ি দিয়ে নাও, আমি তো অনেকক্ষণ ঘুমোলাম। সুযোগ পেয়ে শুয়ে পড়লাম। একটু তন্দ্রার মতন এসেছিল, হঠাৎ একটা চিৎকারে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি কিঙ্করবাবু নেই। বুকটার মধ্যে ছ্যাঁত করে উঠল। উঠে গিয়ে দেখি কিঙ্করবাবু দরজাটা খুলে ঝুঁকে পুড়ে কি যেন দেখছেন পেছন দিকে। হয়তো আমারই পায়ের শব্দ শুনে আস্তে আস্তে ঘুরে নিজের সিটের দিকে চলে এলেন। কিছু কথা জিজ্ঞেস করার সাহস হলো না। দরজাটা বন্ধ করে দিয়ে আমি আমার জায়গায় এসে বসলাম। এই কিঙ্করবাবুর সঙ্গে আমার বছর খানেক দেখা সাক্ষাৎ নেই। প্রায় 1 বছর পর আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। তবে আগে যতবার গেছি এনার সঙ্গে দেখা না করে আসেনি। এনার অমায়িক ব্যবহার যেন বারবার হাতছানি দিয়ে ডাকে। কিন্তু আজ কেবলই মনে হচ্ছে এই কিঙ্করবাবুর মধ্যে কোথায় যেন একটা বিরাট তফাৎ উঁকি মারছে। শক্তিগড় বহুক্ষণ পার হয়ে এসছি। বর্ধমান আসতে আর বেশি দেরি নেই, তাই আর না ঘুমিয়ে জেগে বসে রইলাম। ওদিকে কিঙ্করবাবু চোখ বন্ধ করে চুপচাপ বসে আছেন। রাত্রি এখন প্রায় 2টো হবে। ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে গড়াতে শীত করছে। একসময় বর্ধমানে গাড়ি থামতে কিঙ্করবাবু উঠে পড়লেন। বললেন, একটু বসো ভায়া, আমি আসছি। বলেই এমন করে চলে গেলেন যেন মনে হলো হাওয়াতে মিশে গেলেন।
তার ঠিক একটু পরেই একজন চেকার গাড়িতে উঠলেন টিকিট চেক করতে। আমাকে একা দেখে বেশ আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, এত বড় কামরায় এত মাল নিয়ে এই রাত্রের গাড়িতে যাওয়া মোটেই উচিত হয়নি আপনার। একটু আগেই শক্তিগড়ের কাছে একজন নামকরা গুন্ডা গাড়ি থেকে পড়ে মারা গেছে। এই বলে ভদ্রলোক চলে গেলেন এবং যাওয়ার সময় সাবধানে থাকতে বলে গেলেন আমাকে। ভদ্রলোকের কথা শুনে চিন্তার ঝড় বয়ে চলে মনের মধ্যে। শক্তিগড়ের কাছাকাছি তো কিঙ্করবাবু দরজা খুলে বাইরে কি যেন দেখছিলেন। একটা চিৎকারেই তো আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। তবে কি, আর চিন্তা করতে পারলাম না। কিন্তু এ কি, গাড়ি তো চলতে শুরু করেছে অনেকক্ষণ, কিঙ্করবাবু কোথায়? একটা অজানা আশঙ্কায় বুকের ভেতর দূর দূর করতে লাগলো। জানলা থেকে পেছনে ফেলে আসা অন্ধকারে আচ্ছন্ন প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে কিঙ্করবাবুকে খোঁজবার চেষ্টা করছি। এমন সময় একখানা হাত আমার কাঁধের উপর পড়ায় আঁতকে উঠে ফিরে দেখি বিরাট এক ঠোঙা ভর্তি খাবার হাতে নিয়ে কিঙ্করবাবু সেই প্রাণ কাঁপানো হাসি হেসে চলেছেন। আমার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে নিজেই অকস্মাৎ বলে উঠলেন, দরজায় দাঁড়িয়ে চাঁদের লুকোচুরি খেলা দেখছিলাম, তাই খেয়ালই ছিল না তোমার কথা। এসো খাওয়া যাক, ভীষণ খিদে পেয়েছে। বলেই নিজে দুটো জায়গা করে খাবার ভাগ করলেন। খাবারের পরিমাণ দেখে আমার তো চোখ ছানা বড়া। এত খাবার জীবনে কোনোদিন খাইনি, বিশেষ করে মিষ্টি তো খেতেই পারি না। তাই ওরই মধ্যে সামান্য কিছু নিয়ে বাকিটা কিঙ্করবাবুর পাতে তুলে দিই। তাই দেখে কিঙ্করবাবুর হাসি আর ধরে না। বললেন, ভায়া, তোমাদের বয়সে আমরা কবজি ডুবিয়ে খেতাম আর পাহাড় ভেঙে বেড়াতাম, আর তোমরা মানে আজকের এই যুব সম্প্রদায় সে তুলনায় খেতেই পারে না। অবশ্য এর জন্য তোমাদেরই বা দায়ী করি কি করে? দেশের এমনই সমাজ ব্যবস্থা যার ফলে এই সম্প্রদায় না খেতে পেয়ে শুকিয়ে শুকিয়ে দেশলাইয়ের কাঠির মতো হয়ে উঠেছে। জানো, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে ওই শুকিয়ে যাওয়া কাঠিগুলোর মাথায় এমন একটা বারুদের খোল দিয়ে ঘষা দিতাম যার ফলে সব কাঠিগুলো একসঙ্গে জ্বলে উঠত, আর সেই আগুনে সব জ্বালিয়ে পুড়িয়ে আসল সোনার রং ধরিয়ে দিতাম বাংলার প্রতিটি ঘরে ঘরে। তাই তো বলি ভায়া, কবজি ডুবিয়ে খাবে, পাহাড় ভেঙে বেড়াবে, আর মনকে করবে নির্ভীক। সেখানে থাকবে না কোনো ভয়। নাও নাও, আরম্ভ করো। খাওয়ার শেষে জলের বোতল থেকে খানিকটা করে দুজনে জল খেয়ে একটা সিগারেট ধরালাম। কিঙ্করবাবু নিজে একটা বিড়ি ধরিয়ে চোখ বুজে ধ্যানমগ্ন অবস্থায় বসে রইলেন। সারাদিনের ক্লান্তিতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ কিঙ্করবাবুর ডাকে ধর্মর করে উঠে বসি। অজয় নদী পার হচ্ছে ভায়া, মালপত্র সব ঠিক করে নাও। বাইরে চাঁদের আলোটা কেমন যেন একটা ঘুমন্ত স্বপ্নপুরীর মতো দেখাচ্ছিল। আস্তে আস্তে প্ল্যাটফর্মে গাড়িটা দাঁড়াতে কিঙ্করবাবু আর আমি মালপত্র সব ধরাধরি করে প্ল্যাটফর্মের একটা গাছতলায় জড়ো করে রাখলাম। ঠান্ডাটাও বেশ পড়েছে। হিমশীতল জ্যোৎস্না আলোকিত প্ল্যাটফর্মে আমরাই মাত্র দুজন যাত্রী। একটা স্বপ্নলোকের মধ্যে আকুলি বিকুলি হয়ে কি যেন একটা দেখার চেষ্টা করছে। তার ওই চাহনির মধ্যে কাকে যেন খুঁজে বেড়াচ্ছে একজন। ভায়া কি রাত্রেই বাড়ি যাবে, না বাকি রাতটুকু এইখানে কাটিয়ে ভোরবেলায় যাবে? তাই তো ভাবছি, আর মাত্র ঘন্টা দুই রাত বাকি আছে। এত মালপত্র নিয়ে যাওয়া কি ঠিক হবে? তাহলে এক কাজ করো, এসো ভায়া, বাকি রাতটুকু দুজনে গল্প করেই কাটিয়ে দিই। অগত্যা দুজনে গাছতলার বাঁধানো জায়গায় বসে পড়লাম। চারিদিক নিস্তব্ধ। দূরের লাইটগুলো যেন এক একটা প্রদীপের মতো টিমটিম করে জ্বলছে। চাঁদের আলোটা অনেকটা ফিকে হয়ে এসেছে। লাইনের ওপাশে দুটো কুকুরের মারামারির চিৎকার ভেসে আসছে দূর থেকে। একসময় কিঙ্করবাবু উঠে চলে গেলেন বুকিং অফিসের দিকে। একা একা বসে আছি আর ভাবছি, আজ থেকে 15 বছর আগে ঠিক এমন একটা রাত, সেদিনও সম্ভবত আকাশে এই জ্যোৎস্নায় মুখরিত করে দিয়েছিল। তবে সেদিন সঙ্গে ছিল আমার স্ত্রী। পরিচয় করিয়ে দিয়েছিল রবীন্দ্রনাথের তীর্থভূমির সঙ্গে, লাল মাটির এই দেশ আম্রকুঞ্জের ছায়ায় স্থাপিত শান্তিনিকেতনের সঙ্গে। আজ তার কত পরিবর্তন। হঠাৎ চমক ভাঙল একটা মালগাড়ির আওয়াজে। তারই পিছনের লাল আলোটা ধীরে ধীরে দূর থেকে দূরে মিলিয়ে যেতে লাগলো কোনো এক নাম না জানা দেশের উদ্দেশ্যে। ফিরে দেখি একজন পাহারাদার ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। বাবু সাহাব কি কলকাতা সে আসলেন? কোথায় যাবেন? এই যাবো সুরিপাড়ায়।
শ্বশুর মশাইয়ের নাম বলতে বুঝতে পারলাম তিনি শ্বশুর মশাইকে চেনেন। হাসতে হাসতে पहाड़वाला बोलें, अरे उनके तो हमें बहुत चिने, परसु रोज उनका छोटो लड़कीर शादी आछे, हमार भी निमंत्रण आछे, ता आपनी बुझी सब बाजार करिए आनलेन। अच्छा बाबू आमी चललो, परसु रोज फिर देखा होबे। चले गेल एक देशवाली सुर भाजते भाजते। किंकर बाबू दुभार चा निये हाजिर। भोर 3-4टेर समय चा कोथाय पेलेन चिंता करछि। एक समय उनी हासते हासते बोललेन, एकजनके डेके तुले चा करिए निये आसते हलो। चा खेते खेते गल्प करछि। एक समय बोललाम, আপনি বরং বাড়ি চলে যান, মিছিমিছি আমার জন্য এই ঠান্ডায় কষ্ট পাচ্ছেন। হাসতে হাসতে কিঙ্কর বাবু বললেন, বুঝলে ভায়া, সবই হচ্ছে মায়া, আর এই মায়া আছে বলেই মানুষ বারবার পৃথিবীতে জন্ম নেয়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে তাই মায়ার বাঁধনে জড়িয়ে থাকতে চায়। অহেতু কুতলা হয়েও না, একসঙ্গেই যাওয়া যাবে। অগত্যা বসে বসে গল্প করতে লাগলাম। এক সময় পূর্ব গগনে একটা ক্ষীণ আলোর রেখা ধীরে ধীরে তার মিষ্টি আলোর ধারা ছড়িয়ে দিতে লাগলো এই মর্তের পৃথিবীতে। হঠাৎ কিঙ্কর বাবু কেমন যেন চঞ্চল হয়ে উঠলেন। দুটো বিড়ি বার করে একটা আমার দিকে বাড়িয়ে ধরে বললেন, ভায়া একটু বসো, আমি ওই মাঠটা থেকে একবার ঘুরে আসি। বলে উত্তর দিকের মাঠটার আলো আঁধারির মধ্যে মিশে গেলেন। আলোর রেখাটা ধীরে ধীরে বড় থেকে বড় হয়ে ভরিয়ে তুলছে আলোর বন্যায়। সেই আলোর পরশে পাখিরা সব গান ধরেছে দিনমণির আগমনের অপেক্ষায়। দু একজন করে লোক চলতে শুরু করেছে, কিন্তু কিঙ্কর বাবুর আর আসার নাম নেই, যেন হারিয়ে গেছে লোকটা। অনেকক্ষণ বসে আছি, চলে যাব কিনা ভাবছি। এমন সময়ে আমারই বড় শালা সুঁড়িপাড়া থেকে বেরিয়ে লাইন পার হয়ে দোকান খোলার উদ্দেশ্যে এদিকেই আসছে দেখলাম। আমাকে ওই অবস্থা দেখে প্রশ্ন করল, কি ব্যাপার এখানে বসে, রিক্সা পাননি বুঝি? বললাম, আরে না হে, তোমাদের কিঙ্কর বাবু আমাকে বসতে বললেন। ওই যে গেলেন ওই মাঠটার দিকে, এখনো পর্যন্ত তার ফেরার নাম নেই। শালাবাবু কিছুক্ষণ অবাক বিস্ময়ে তাকিয়ে তাড়াতাড়ি একটা রিক্সা ডেকে মালপত্র তুলে সুঁড়িপাড়ার দিকে রওনা হলো আমাকে নিয়ে। পথে যেতে যেতে যতবারই কিঙ্কর বাবুর কথা তুলি ততবারই অন্য প্রসঙ্গে চলে যায় শালাবাবু। তবে কি কিঙ্কর বাবুদের সঙ্গে এদের কথা বন্ধ? হয়তো সেই কারণেই শুনতে চাইছে না কিঙ্কর বাবুর কথা, তাই হয়তো বারবার অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে। মনে মনে বিরক্তি বোধ হতে লাগলো এই শালাটির ওপর। রিক্সা চৌমাথা হয়ে সোজা উত্তরে উকিলপট্টির দিকে চলতে লাগলো। আর সামান্য পথই বাকি আছে। এক সময়ে শ্বশুর বাড়ির দরজার সামনে এসে রিক্সা দাঁড়ায়। আমাকে দেখে স্ত্রী, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সবাই বেরিয়ে সদরে এলো। চেয়ে দেখি পাশেই কিঙ্কর বাবুদের বাড়িটা তখনও ঘুমে অচেতন। শাশুড়ি ঠাকুরন দাওয়ায় একটা মাদুর পেতে দিলেন। হাত মুখ ধুয়ে এসে বেশ আরাম করে বসলাম। সঙ্গে সঙ্গে ছোট শালিটি 1 কাপ গরম চা এনে দিল এবং বেশ আমেজ করেই খেতে লাগলাম। আদর আপ্যায়নের বহরে সমস্ত ক্লান্তি যেন সরে যেতে লাগলো। হাজার হোক বড় জামাই তো। আমরা সব মাল নামাতেই ব্যস্ত। বড় শালাকে দেখেই মনে পড়ল কিঙ্কর বাবুর কথা। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ, কিঙ্কর বাবু ফিরেছে কিনা একবার খোঁজ নিয়েছো? না আমার জন্য তিনি আবার স্টেশনে দৌড়াদৌড়ি করছেন? কি ভাববেন ভদ্রলোক, সারা রাত একসঙ্গে এলাম, আমাকে কত খাওয়ালেন, আদর যত্ন করলেন, আর আমি কিনা তাকে রেখেই চলে এলাম। একসঙ্গে এতগুলো কথা বলে তাকিয়ে দেখি বাড়ি শুদ্ধ সবাই হাঁ করে চেয়ে আছে আমার দিকে। ওদের চাহনিতে নিজেকে কেমন বোকা বোকা মনে হতে লাগলো। হঠাৎ শাশুড়ি ঠাকুরান প্রশ্ন করলেন, তুমি কার কথা বলছো বাবা? তুমি কি সত্যি বলছো কিঙ্কর বাবু গত রাত থেকে তোমার সঙ্গে ছিলেন? বললাম, হ্যাঁ মা, আমি মিথ্যে বলবো কেন? ব্যাস, আমার উত্তর পেয়েই এ আমার কি হলো রে বলে চেঁচিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন শাশুড়ি। সামনে বড় শালাকে ডেকে বললেন, ওরে বাবলু, যা তো বাবুর বড় ভাগ্নেকে তাড়াতাড়ি একবার ডেকে আন। এবার বিস্ময়ের পালা আমার। মাথাটা কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। এদের সব কাণ্ড দেখে মনে হচ্ছে আমি এবার কেঁদে ফেলবো। বিস্ময়ের পর বিস্ময়। কিছুক্ষণের মধ্যেই কিঙ্কর বাবুর 2 ভাগ্নে আমার সামনে এসে হাজির। তাকে দেখা মাত্র শাশুড়ি ঠাকুরান বলতে লাগলেন, বাবা ধীরেন, আমার বড় জামাই তোমার মামার সম্বন্ধে কি বলছে শোনো। ছোট শালিটিও দেখি তার মায়ের সঙ্গে সুর মিলিয়ে এক পাশে দাঁড়িয়ে কাঁদছে। আমার স্ত্রী ও ছেলে মেয়ে সবাই একই সুরে সুর মিলিয়ে দূরে দাঁড়িয়ে কাঁদছে। শ্বশুর মশাই মাথায় হাত দিয়ে একপাশে চুপটি করে বসে আছেন।
মোটের উপর সবাই অনেকটা তফাতে সরে আমার দিকে কেমন যেন ভয়ে ভয়ে তাকিয়ে রয়েছে। চোখের ওপর এই দৃশ্য দেখে একটা অস্থিরতার মধ্যে ছটফট করতে থাকি। মনে হচ্ছে এবার আমি পাগল হয়ে যাব। একসময় ধীরেন আমার পাশে বসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে জামাইবাবু, আমাকে সব খুলে বলুন তো। ধীরে ধীরে গত রাত্রের সমস্ত ঘটনাগুলো ধীরেনকে বললাম, আর এও বললাম, তোমার মামা যে আমাকে বললেন গতকাল বেলা 2টোর সময় তোমার একটি পুত্র সন্তান হয়েছে, তাছাড়া আরো বললেন তার ক্যাশ বাক্সের কোনো এক গোপন স্থানে রেখেছেন এক ছড়া সোনার হার, হীরের লকেট সমেত তোমার ছেলে অর্থাৎ তার ভাবি নাতির জন্য। লক্ষ্য করলাম আমার কথা শেষ হতে না হতেই ধীরেনের ছোট ভাই এক দৌড় মারল তাদের বাড়ির দিকে। আমি বলে চললাম, তাছাড়া এই দেখো না, আমার তরকারি বস্তার মধ্যে রাখা তোমার মামার ঘড়ি ও কিছু টাকা। এই বলে তাড়াতাড়ি সকলের সামনে তরকারির বস্তাটা খুলে ফেললাম। সকলে অবাক হয়ে আমার কার্যকলাপ দেখছিল। তৎক্ষণাৎ তরকারির ভেতর থেকে রুমালে বাঁধা জিনিসটা টেনে নিয়ে খুলে ফেললাম সকলের সামনে। কিন্তু এ কি করে সম্ভব? আমার জিনিস ছাড়া আর কিছু নেই দেখে মাথাটা হঠাৎ ঘুরে গেল। অথচ আমি নিজের হাতে যা বেঁধে রেখেছি, তাহলে আমার অবস্থা দেখে সকলে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। শাশুড়ি ঠাকুরন তো আবার গলা ছেড়ে ভৈরবীর আগে সুর ধরেছেন, অন্যরাও ধরবো ধরবো করছে। আমার তখন ত্রিশঙ্কুর মতো মনের অবস্থা। ধীরেন অসহায়ভাবে সকলকে বোঝবার চেষ্টা করছে। ঠিক এমন সময় ধীরেনের ছোট ভাই বাইরে থেকে ওই পরিস্থিতি এসে ঢুকলো, হাতে তার এক ছড়া সোনার হার, হীরের লকেট সমেত। হাঁপাতে হাঁপাতে বলতে থাকে, দাদা, এইমাত্র শিবপুর থেকে ট্রাঙ্ক কল এসেছিল, গতকাল দুপুর 2টোর সময় তোমার একটি পুত্র সন্তান হয়েছে। এই বলে ধীরেনের ভাই চুপ করে। দেখি ধীরেন অবাক নেত্রে তাকিয়ে আছে আমার দিকে। আমি তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে সকলের মুখের দিকে বোকার মতো তাকিয়ে আছে আর ভাবছি, এ কোথায় এলাম রে বাবা? আমি পাগল না এরা সব পাগল? আসল ব্যাপার যে কি বুঝতে না পেরে কাঁদবো না হাসবো কিছুই ঠিক করতে পারছি না। এক সময় ধীরেনই সমস্যার সমাধান করে দেয়। বলে, জামাইবাবু, আপনি আমায় যে অবস্থায় দেখছেন, এটা মামার শেষ কাজ আমি করেছি বলে। মামা গতকাল দুপুর 2টোয় দেহ রেখেছেন। ধীরেনের কথা শুনে সারা শরীরের মধ্যে রক্তের স্রোত যেন 1000 গুণ বেড়ে গেল। নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। ভয়ে সারা শরীর ঠকঠক করে কাঁপতে লাগলো ধীরেনের মুখে ওই একটি কথা শুনে। সকলে মিলে আমাকে ধরে শুইয়ে দিল। কিরকম একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে ছটফট করতে থাকলাম। তবে কি আমি সব ভুল দেখলাম? কিন্তু এ কি করে সম্ভব? ওই লকেট দেওয়া হার, ট্রাঙ্কলের ওই বার্তা, এসব তো মিথ্যে নয়। নমস্কার, গল্পটি এখানেই শেষ হলো। ধন্যবাদ।